নেক্সানোডে আবারও স্বাগতম। তো পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ফন্টের সাইজ, কালার এবং তার অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হয়। তো আমরা এক্সেল শিটে আমরা এবার দেখব আরো কিছু কাজ। সেটা হচ্ছে, ধরেন এই লেখাটা আমার যদি কখনো প্রয়োজন হয় যে এই লেখাটার সম্পূর্ণ ধরেন, আচ্ছা, লেখাটাকে আমি ধরেন এটার সাইজটাকে আমি ফন্টে না বড় করে আমি জাস্ট এখান থেকে ক্লিক করব। ঠিক আছে, এখান থেকে ক্লিক করলে দেখেন যে এইটা ফন্টটা বড় হচ্ছে। আবার আমি যদি এখানে ক্লিক করি তাহলে ছোট হবে। দেখেন, আমি একসাথে এই ফন্টটাকে এইভাবে আমার পছন্দ মতো ইয়ে করব। আমি এই সাইজের দিকে যাব না আর কি। সাইজের দিকে না যেয়ে আমরা এই যে ক্যাপিটাল এ এবং ছোট আরেকটা এ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট, এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট, এখান থেকে আমরা এটাকে করব। তো এইভাবেও আমরা আমাদের লেখাগুলোকে ছোট বড় করতে পারি। অর্থাৎ আমার যে সেলটা আছে এই সেলটার প্রয়োজন অনুসারে যদি আমার কখনো প্রয়োজন হয় যে এটাকে বড় করব, তাহলে আমরা আহ, এইভাবে ফন্টের সাইজটা ছোট বড় করতে পারি। তো এই একটা প্রসেস, মানে এই এই সাইজের ভেতর না যে আমরা এইভাবে করতে পারি। তারপরে ধরেন যে আমার এই দুইটা সেল মিলে বা তিনটা সেল মিলে আমাকে এই বাংলাদেশ লেখাটা লিখতে হবে। বাংলাদেশ লেখাটা থাকবে তিনটা সেল মিলে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি দিব? আমরা করব হচ্ছে মার্জ এন্ড সেন্টার। ঠিক আছে, মার্জ এন্ড সেন্টার। এখানে ক্লিক করলে দেখবেন যে মার্জ এন্ড সেন্টার, মার্জ অ্যাক্রস, মার্জ সেলস, আনমার্জ সেলস। আমরা মার্জ সেল দিলেও পারি, তবে আমরা মার্জ এন্ড সেন্টার দিব। ঠিক আছে, মার্জ এন্ড সেন্টার দিলে আমাদের এই তিনটা ঘরই মার্জ হবে এবং লেখাটা ঠিক সেন্টারে চলে আসবে। দেখেন, লেখাটা ঠিক সেন্টারে চলে আসছে এবং এটা মার্জ হয়ে গেছে তিনটা ঘর। কিন্তু নিচে কিন্তু আমাদের পৃথক ঘরগুলো রয়ে গেছে। তো আমরা যেগুলো সিলেক্ট করেছি শুধু এই ঘরগুলোই মার্জ হয়েছে। এরপরে আমরা যদি এই ঘরটাকে একটু বর্ডার দিই, বর্ডার বলতে আউটলাইন যদি দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন যে অল বর্ডার, হ্যাঁ, অথবা আউটসাইড বর্ডার্স। আমি দিলাম আউটসাইড বর্ডার্স, তাহলে আমাদের এখানে একটা রেখা বোঝা যাবে, একটা আউটলাইন বোঝা যাবে। এটার উপরেও কিন্তু রো আছে। এই যে ব্ল্যাক রোটা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এটা প্রিন্ট করার সময় আপনারা বুঝতে পারবেন এখানে একটা রো আছে। আমি টোটাল আউটলাইনটাকে বর্ডার দিয়েছি। যদি আমি এই বর্ডারটাকে সরাতে চাই, সেম একই প্রসেস। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করে আমরা নো বর্ডার দিব। ঠিক আছে, নো বর্ডার দিলে এই বর্ডারগুলো চলে যাবে। তো একইভাবে আমরা যদি আমাদের টোটাল যে ইয়েটা, যতগুলো ঘর আছে, আমরা যদি সিলেক্ট করে এইভাবে দিই, আমার টোটাল ঘরে হচ্ছে আমি বর্ডার রাখতে চাচ্ছি, বর্ডার যে দেখা যাবে, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে অল বর্ডার্স এভাবে দিব, দেখবেন যে সবগুলো বর্ডার দেখা যাবে। সবগুলো বর্ডার প্রিন্ট করার সময় এটা প্রিন্ট হবে এবং দেখাও যাবে। তো এটা রিমুভ করার প্রসেসটা সেম। আপনি চাইলে এখান থেকে সবগুলো সিলেক্ট করবেন, করার পর আবার সেম প্রসেস, এখান থেকে যাবেন, এখানে ক্লিক করে নো বর্ডার, তাহলে আপনার সবগুলো বর্ডার চলে যাবে। এই লেখাটাকে আমি যদি আবার বোল্ড করতে চাই, সেক্ষেত্রে এটাকে বোল্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে এখানে বোল্ড বি, ঠিক আছে, বিতে ক্লিক করবেন, তাহলে এটা বোল্ড হয়ে যাবে। আবার এটাকে যদি ইতালিক করতে চাই তাহলে এটা ইতালিক হবে। ঠিক আছে, আবার যদি এটাকে আন্ডারলাইন করতে চাই তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এটা নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে, এই লেখাটা নিচে একটা লাইন দাগ টানা হয়ে গেছে। তো আমরা প্রাথমিক যে ইনিশিয়াল স্টেপের যে ফন্টের সাইজ, কালারিং এবং এগুলো দেখলাম। তো এখানে আরেকটা আছে, আমরা এখান থেকে মানে লেখাটার অ্যাঙ্গেল, মানে লেখাটা ক্লকওয়াইজ ঘুরবে নাকি কাউন্টার ক্লকওয়াইজ, এটা আমরা দেখতে চাই। যদি করতে চাই বা সেভাবে সাজাতে চাই, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাঙ্গেল ক্লকওয়াইজ দিলে এটা নিচের দিকে চলে যাচ্ছে। দেখেন, লেখাটা এরকম হবে। তারপরে আমরা যদি অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ দিই তাহলে লেখাটা এইভাবে হবে। তারপরে লেখাটাকে যদি ভার্টিক্যাল দিই তাহলে এইভাবে হবে। আবার লেখাটাকে যদি রোটেট টেক্সট আপ দিই তাহলে এইভাবে হবে। সেম আরেকটা আছে রোটেট টেক্সট ডাউন, এইভাবে হবে। আবার ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, না এটা দরকার নেই। তো লেখাটাকে আমরা এইভাবে দিলাম। নর্মাল লেখাটা কিভাবে ছিল? নর্মাল লেখাটা ছিল সিম্পল, আমি কন্ট্রোল জেড দিয়ে নর্মালে চলে যাচ্ছি, এইভাবে ছিল। ঠিক আছে, তো এই এই যে
টুলটা, এই টুলের মাধ্যমে ওরিয়েন্টেশন, যেটা এই টুলের মাধ্যমে আমরা লেখাটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আমরা ঘোরাতে পারি। তো ফরম্যাট সেলের যে অ্যালাইনমেন্ট, এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। এখান থেকে আমরা, আচ্ছা আমি এখানে, না, পরবর্তী ক্লাসে আমরা এটা পড়ি, এটাই ভালো হবে, কারণ একদিনে এসব প্রেশার নিলে মাথা হ্যাং হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা এই ফরম্যাট সেল অ্যালাইনমেন্টটা দেখব। ঠিক আছে?